নিউ ইয়র্কে ওয়ার্ক পারমিট দিয়ে নিউ জার্সিতে কাজ করলে কোনো সমস্যা হবে কি? আপনি যেখানে থাকেন সেখান থেকে প্রতিদিন গিয়ে রিজনেবল পিরিয়ড এর মধ্যে আপনি আবার ফিরে এসে রাত্রে ঘুমান, এই যে একটা ব্যাপার, এটা যদি আপনি দেখাতে পারেন তাহলেই হবে। আমি আউট স্টেটে ওকলাহোমা থেকে আমি ড্রাইভিং লাইসেন্স নিয়েছি, তো নেওয়ার পরে আমি এখন এখান থেকে কি গাড়ি কিনতে পারবো? আমার মামলা হয়েছে নিউ ইয়র্কে। মানে 7 দিনের মধ্যে 5 দিন আপনি নিউ ইয়র্কে ঘুমান কিনা সেটা একটা প্রশ্ন। আমি অ্যারেস্ট হয়েছি, তো এখন আমার মামলা উইন হয়েছে, আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। এটা থেকে আমার গ্রিন কার্ডের সমস্যা হইব? আব্দুল মান্নান শুধু নাম লিখেছেন, তিনি বলছেন নিউ ইয়র্কে ওয়ার্ক পারমিট দিয়ে নিউ জার্সিতে কাজ করলে কোনো সমস্যা হবে কি? এ ব্যাপারে আপনার কি পরামর্শ সংক্ষেপে? পুরো ব্যাপারটা হচ্ছে যে কোথায় আপনি কাজ করছেন সেটা স্টেট না, দূরত্বটা কতটুকু। হ্যাঁ, আপনি যেখানে থাকেন সেখান থেকে প্রতিদিন গিয়ে রিজনেবল পিরিয়ড এর মধ্যে আপনি আবার ফিরে এসে রাত্রে ঘুমান, এই যে একটা ব্যাপার, এটা যদি আপনি দেখাতে পারেন তাহলেই হবে। সেটা অনেকে কানাডিগাতে কাজ করে, হ্যাঁ, নিউ জার্সিতে কাজ করে। আমি নিজে নিউ জার্সিতে থাকি, প্রতিদিন নিউ ইয়র্কে গিয়ে কাজ করি। হ্যাঁ, সুতরাং এটা নির্ভর করবে যে আপনি কত দূর, সেই জিনিসটা, যে এটা কি আপনি মানে ওইদিনে রিজনেবল মানে লেন্থের ডিস্টেন্সের মধ্যে আপনি আছেন কিনা, সেই কথাটা হচ্ছে কথা। কোনো আলাদাভাবে নিউ জার্সি বা নিউ ইয়র্কের কোনো ব্যাপার নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওকলাহোমা থেকে সবুজ বলছিলাম। জি স্যার, আমার একটা প্রশ্ন, আমি আউট স্টেটে ওকলাহোমা থেকে আমি ড্রাইভিং লাইসেন্স নিয়েছি, তো নেওয়ার পরে আমি এখন এখান থেকে কি গাড়ি কিনতে পারবো? আমার মামলা হয়েছে নিউ ইয়র্কে। এসালাম মারা। আপনি আপনার ওকলাহোমার ড্রাইভিং লাইসেন্স, মানে আপনি ইভেন ওখানে বলেছেন যে আপনি ওখানে থাকেন, হ্যাঁ, প্লাস আপনার ওখানকার ড্রাইভিং লাইসেন্স, ওখানে গাড়ি কিনতে পারা আপনার জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তো কিন্তু কথাটা হচ্ছে যে আপনি নিউ ইয়র্কে যদি অ্যাসাইলামটা হয়, এবং আমি যদিও কথাটা যদি বলছি কিন্তু এক্সপেক্টেড যে আপনি দেখিয়েছেন যে আপনি নিউ ইয়র্কে থাকেন, এই জন্য নিউ ইয়র্কে অ্যাসাইলামটা ফাইল করেছেন, তখন ভবিষ্যতে যে সমস্যাটা হতে পারে তারা ইচ্ছা করলে বের করতে পারে আপনি কই থাকেন। সপ্তাহে মানে 7 দিনের মধ্যে 5 দিন আপনি নিউ ইয়র্কে ঘুমান কিনা সেটা একটা প্রশ্ন। তো সেটা যদি না হয়, এখানে একটা ফ্রড চার্জ আসতেই পারে। জি, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলতেছি স্ট্যাটেন আইল্যান্ড থেকে। জি, আমি আপনার 2021 সালে আসছিলাম ইউএসএ। এখন আপনার আমি এক হোমলেসের সাথে জামিল হয়েছিল, পরে আমার আবার 22 সালে ফাইনাল হিয়ারিং হয়েছিল। হিয়ারিং হওয়ার পরে আমি অ্যাসাইলাম উইন করছি। আবার ফাইনালের দিন আমার কোশ্চেন জিজ্ঞেছিল যে তুমি অ্যারেস্ট হয়েছিলে কিনা, তো আমি ওইটাও বলছি যে আমি অ্যারেস্ট হয়েছি। তো এখন আমার মামলা উইন হয়েছে, আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। এটা থেকে আমার গ্রিন কার্ডের সমস্যা হইব বা টার্ম প্রসেশন আসলে কি আমার কোনো সমস্যা হইব কিনা? আমার আগের কেসটা হোমলেসের, ওটা আমার ডিসমিস করে দিছে এবং সিল হয়ে গেছে, দেখে আমার সমস্যা হবে না কিনা? আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে যদি আপনি অ্যারেস্টেড হয়ে থাকেন, কিন্তু আপনি যা বলছেন তাতে আমি দেখছি আপনার গ্রিন কার্ড পেতে কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম, আমি লাওয়ালেন থেকে বলছিলাম। আমি আমার বোনকে অ্যাপ্লাই করেছি 7ই জানুয়ারি, আর ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছিল 22 অক্টোবর, মানে 2022 অক্টোবর। তা আমি মীর সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে বর্তমানে নাকি ঢাকা এমবিসিতে 2008 চলতেছে, তাহলে ঢাকায় চলতেছে কোন বছরে ডকুমেন্টারি কোয়ালিফাই, এবং আমি কি করলে আমার বোনের ইন্টারভিউ অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে পারি? আর 60 ডেজের ইমেল আমি কিন্তু কন্টিনিউ পাচ্ছি, এবং একটা ছেলের বয়স অলরেডি 25, একটা ছেলের বয়স 20। এখন আমি কিভাবে কি করব, আমাকে একটু হেল্প করবেন প্লিজ। ওনার যখনই অ্যাপ্লাই করে থাকো, ওনার যখনই ডিকিউ হয়ে গেছে বা উনি ওই 325 টাকা 120 টাকা এগুলো দিয়ে কাজ শুরু করে দিয়েছেন, সুতরাং এখন আর ওই 8, 7 এগুলোর প্রশ্ন না। ওনার অবস্থা মানে সর্বোত্তম পর্যায়ে আছে, ওনারটা ডিকিউ, মানে ওনার দিক থেকে আর কিছু করার নেই, সমস্ত কিছু রেডি, এখন শুধু ইন্টারভিউটা হবে। এবং এটার প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। হ্যাঁ, এখানে আর নতুন করে কিছু করার নাই, শুধু জনবলের অভাবে তারা ইন্টারভিউ সেট করতে পারছেন না, সেটার জন্য অপেক্ষা করতে পারবেন। উনি ইচ্ছা করলে তাদেরকে ইমেইল করতেই পারেন, কিন্তু করে কোনো আলাদাভাবে লাভ হবে না, আর কি আলাদাভাবে লাভ হবে না, এই হচ্ছে কথাটা। তার মানে ওনার কোনো সমস্যা নেই। আমি এখানে একটু কথা বলি, মানে যদি ওই যে পরে বাচ্চাদের কথা যেটা বললেন, ওরকম যদি কোনো ব্যাপার হয়,
হ্যাঁ, যে তারা এই জায়গাটা হয়ে যাওয়ার চান্স আছে, হ্যাঁ, বা মানে 21 পার হয়ে গেল, ওই যে পরে ক্যালকুলেশনে যে এই আউট হয়ে যাওয়ার চান্স আছে, ওটা দেখিয়ে ওটা একটা জেনুইন গ্রাউন্ড ফর এক্সপেডিটিং দ্য ইন্টারভিউ কেস। তাই যেহেতু আমরা তো দেখেছি যে 2007-এর জানুয়ারিতে ওনার আবেদন, কিন্তু 2007-এর অগাস্ট পর্যন্ত বোধহয় চলছে এখন, 1 আগস্ট, তাহলে ওনারটা তো পিছায় আছে কেন? সেক্ষেত্রে কিছু করার আছে? ওই যে যেটা বললাম, উনি ইচ্ছা করলে লিখতেই পারেন, কিন্তু লিখেও যদি আদারওয়াইজ কোনো ইস্যু না থাকে, যেটা লাস্টে যদি উনি যে এইজ আউটের যে ইস্যুটা বললেন, হ্যাঁ, ওটার ওইটা। যদি একটা রিস্ক থাকে তাহলে উনি ইমিডিয়েটলি ওটা নোটিফাই করবেন। কিন্তু এছাড়া অন্য কোনো যে কারণে যে এটা করে যে খুব একটা লাভ হবে না, তাদের প্রায়োরিটি অনুযায়ী তারা এটা করতে থাকবেন। কিন্তু যদি উনি এখানে লেখেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম কামাল হোসেন। জি জি স্যার, আমার নাম কামাল হোসেন, আমি মিসিসিপি থেকে বলছি। জি বলুন। জি, আমি 2022 সালে ইসলাম কেসে উইন করছি। আমি আমার উইন করার পর ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি। ওরা সবাই আসছে যে এই বছরের জুনের 12 তারিখে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওরা সব ওয়ার্ক পারমিট টোটাল সবকিছু পাইছে, এখন ওদের জন্য নাকি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন আমি কেউ কেউ বলতেছে 1 বছর পরে, আবার এখন কি আমি ইমিডিয়েটলি এখনই করতে পারবো না 1 বছর পরে? আপনি যেহেতু আপনার জন্য খুব সুখবর, আপনি আর একদিনও অপেক্ষা করবেন না, কালকেই আপনার ফ্যামিলিদের জন্য গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন। 1 বছর আর ওই শর্ত আর নেই। এখন যেদিন উইন করেন তার পরের দিনই বা সেই দিনই গ্রিন কার্ডের জন্য আবেদন করা যায়। আপনি আগামীকালই করুন, সেটাই আমাদের আজকের অতিথি একটা আপনাকে সময় বললেন। ছিল, একটা সময় 1 বছর ছিল, হ্যাঁ, কিন্তু সেটাই বলছি। যখন ওরা ফাইলটা ধরবে তখন যেন 1 বছর হয়, এইভাবে করে ওরা একটা এক্সেপশন করেছে, কারণ এত সময় নিচ্ছে, যার ফলে তারা এই অবস্থাটা করতে বাধ্য হয়েছে যে আপনি এখনই ফাইল করে দিবেন, কারণ ওটা ওই প্রসেস হতে বেশ সময় লাগছে। ওনার ওই ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রেও তো সেই একই নিয়ম। আনসার ইজ ইয়েস। ইয়া, আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বাবলু। জি আমি 2টা প্রশ্ন করবো। একটা প্রশ্ন হলো একটু আগে একজন ভাই বলছেন যে তার ব্যাংক থেকে টাকা নিয়ে নিছেন, জি তো এই ব্যাংকে কমপ্লেন দিবেন টাকা পাচ্ছেন না, ওনারে বলবেন যে নিউ ইয়র্ক স্টেট ব্যাংকে কমপ্লেন দেওয়ার জন্য। উইথিন 1 মাসের ভিতরে ওনার টাকা চলে আসবে। কারণ আমার অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা নিয়ে গেছিল, পরে আমি পাইছি। জি, আপনার প্রশ্ন। মিজানুর রহমান ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2009-এ। এখন অনলাইন প্রসেসিং এ গেলে দেখায় যে ইওর কেস সেন্ট টু দ্য লোকাল অফিস। এটা কি বুঝতেছি না। এটা অনেক সময় লোকাল অফিস বললে যে ইন্টারভিউর জন্য পাঠায় সে, এই ধরনের একটা ব্যাপার, বা ওই ফ্রড ইনভেস্টিগেশনের জন্য পাঠায়, এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। কিন্তু কথা হচ্ছে যে, মোট কথা হচ্ছে অনেক সময় এই যে এই ধরনের উত্তরগুলো ওরা দিয়ে রাখে, মানে যে স্ট্যাটাসটা দিয়ে রাখে, এখানে অনেক সময় ওই ভুল হয়। সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নাই। ওনার এখনো ওটা যেহেতু কারেন্ট হয়নি, যে এই সময় অ্যাপ্লাই করেছেন, সুতরাং সময় যেহেতু আছে, অত ভয় পাওয়ার কিছু নাই। তো উনি ইচ্ছা করলে এই ব্যাপারে ফার্দার ওইখানে ওনাদেরকে লিখতেই পারেন যে এই ব্যাপারটা কি এবং আমি কি করতে পারি, সেইখানে যে ব্যাপারটা আছে। কিন্তু কথাটা হচ্ছে, এইটা যখন 2008-এর ওদের এটা নেক্সট স্টেজে যে যাবে ন্যাশনাল ভিসা সেন্টারে, ওইখানে এই কথাটা বলার কথা না আর কি, এটা যে লোকাল অফিস, হ্যাঁ, এই কথাটা বলার কথা না। কিন্তু এটা হয়তো ওইভাবে মিন করে ওটা করা হয়েছে, যেটা অলরেডি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওনারা অ্যাপ্রুভাল লেটারটা পেয়েছেন কিনা সেটা প্রশ্ন। ওই লেটারটা ওনার পাওয়ার কথা, ওইটা না পাওয়া পর্যন্ত ইউএসসিআইএস এর কাজটা শেষ হলো না করে, তারা প্রায় 1 মাসের মধ্যে ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠিয়ে দেওয়ার কথা। না হলে আপনি ন্যাশনাল ভিসা সেন্টারে যোগাযোগ করতে হবে যে কেন এটা এখন আসলো না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।